কাছাড় ভাই, আমরা যে এই যে দেশের ক্রিকেটের হালচাল নিয়ে কথা বলছিলাম, বিসিবি নিয়ে কথা বলছি, এই যে বাংলাদেশ বিশ্বকাপে যেতে পারছে না, এটা নিয়েও নানা রকমের কথা আছে। অনেকে বুলবুল ভাইকে দোষ দিচ্ছেন, অনেকে অনেক বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা বলছেন। এই যে পরিচালক মণ্ডলী এবং বিসিবির যে কমিটিটা এই বিশ্বকাপে বাংলাদেশের খেলতে না যাওয়ার পেছনে তাদের আসলেই কি কূটনৈতিক দক্ষতার মানে তাদের কি কূটনৈতিক ব্যর্থতা এটা, নাকি হচ্ছে এখানে অন্য কোনো ওই যে অনেকে বলছেন রাজনৈতিক ফাঁদ ছিল, বা ভারতীয়দের একটা ভারতীয়রাই চায়নি বাংলাদেশ সেখানে যাক, এই ধরনের কথাও উঠেছে। ভারত শুরু থেকেই চায়নি বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতের যাক, এই ধরনের একটা কথাও হয়েছে। আপনি কোনটা প্রেফার করেন? না, কূটনীতিক ব্যর্থতা তো ক্রিকেট বোর্ডের অবশ্যই ছিল, মানতে হচ্ছে, কোনো সন্দেহ নেই। কারণটা হলো যে আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, তাহলে দেখবেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক এখন, আপনি রাষ্ট্রীয় সম্পর্ক, সামাজিক সম্পর্ক বা দু দেশের মধ্যে যে আপনার যে সম্পর্কটা, তার চেয়ে বাজে সম্পর্ক কিন্তু আপনার রয়েছে পাকিস্তানের সঙ্গে। কিন্তু পাকিস্তান এবং ইন্ডিয়া কিন্তু ঠিকই আপনি ক্রিকেট খেলছে। তার মানেটা কি, যে তারা ওই দিক থেকে তারা ঠিকই রয়েছে, কিন্তু যখনই এটা ব্যাপারটা হলো যে ক্রিকেট খেলার, বা যখন ব্যাপারটা হলো যে দু দেশের স্বার্থ সংরক্ষণের বিষয়টা, সেখানে কিন্তু আপনি দু দেশই কিন্তু ছাড় দিয়েছে। এবং তারা একটা হাইব্রিড মডেল, একটা নতুন আবিষ্কার করে ফেলেছে, যে ভারতের মাটিতে গিয়ে পাকিস্তান খেলবে না, বা ভারত পাকিস্তানের মাটিতে গিয়ে খেলবে না, কিন্তু তারা নিরপেক্ষ একটা ভেন্যুতে খেলবে। এবং এটা 2027 সাল পর্যন্ত এই চুক্তিটা রয়েছে। কিন্তু তো আমি মনে করি যে বাংলাদেশের সঙ্গে যখন এই ধরনের জটিলতাটা তৈরি হয়েছে ভারতের এই বিশ্বকাপকে নিয়ে, তখন তারা শুধুমাত্র যে আমাদের সামনে অপশন কিন্তু একটাই ছিল, সেটা হলো যে আমরা ভারতের মাটিতে না, শ্রীলঙ্কার মাটিতে গিয়ে খেলবো। কিন্তু সেটা খেলতে হলে যে অপশনগুলো ছিল, যে আপনার আয়ারল্যান্ডের সাথে আমাদের সোয়াইপ করাটা, আয়ারল্যান্ড ওখানে খেলছে, আয়ারল্যান্ড এখানে খেলবে, আমরা ওখানে চলে যাব, এই যে সোয়াইপিং করাটা, অথবা আপনি অন্যান্য দেশগুলোর সাথে যে যোগাযোগ রাখাটা বা আপনার সমর্থন আদায় করাটা, সেই কাজটুকু কিন্তু করার জন্য আপনাকে ক্রিকেট ডিপ্লোমেসি করতে হতো। সেটা না করে আপনি এখানে যদি বিপ্লবী কায়দায় কথাবার্তা বলতে শুরু করে দেন, এবং আপনি আবেগ দেখাতে শুরু করে দেন, দেশপ্রেমকে টেনে আনেন, জাতীয়তাবাদকে টেনে নিয়ে আসেন এখানে, তখন আপনি ওই যে যুক্তির লড়াইয়ে যে জেতার বিষয়টা, সেই বিষয়টা কিন্তু মাথা থেকে হারিয়ে যায়। এবং সেখানেই আমি মনে করি যে বাংলাদেশ এই পুরো বিশ্বকাপে খেলছে না। এর চেয়ে এটা খুবই দুঃখজনক বিষয়। আমি নিজে সাংবাদিক হিসেবে কষ্ট পেয়েছি। 2007 সাল থেকে সবগুলো বিশ্বকাপ, আমি টি-20 বিশ্বকাপ আমি কভার করেছি, কিন্তু এই বিশ্বকাপ আমি কভার করতে পারবো না। আমি নিজে অ্যাক্রেডিটেশনও করেছি, কিন্তু এখন পর্যন্ত অ্যাক্রেডিটেশন, আজকে 26 জানুয়ারি, অ্যাক্রেডিটেশনের কোনো খবর আছে কিনা সেটাও আমরা কিন্তু জানি না। অ্যাক্রেডিটেশন আসলেও যেহেতু বাংলাদেশ খেলছে না, এখানে আমি যেতে পারবো না। তো সাংবাদিক হিসেবে যখন আমার এই কষ্ট, তাহলে এই বিশ্বকাপকে কেন্দ্র করে যেসব ক্রিকেটাররা যে স্বপ্ন দেখেছিলেন, তাদের সেই স্বপ্নটা ভেঙে গেছে, তাদের সব কষ্টটা কতদূর, সেই কষ্টটুকু কিন্তু আমি অন্তত বুঝি, সাংবাদিক হিসেবে আমি অন্তত বুঝি, সেই দুঃখটা কিন্তু আমার রয়েছে। তো সেটাও কিন্তু আপনার ক্রিকেট বোর্ডকে খুবই সেন্সিটিভ কায়দায় সেটা দেখা উচিত ছিল। সেটা তারা দেখছেন কিনা আমি জানি না এখন পর্যন্ত, বা ক্রিকেটারদের সাথে তারা, আমি মনে করি যে এই দুঃখজনক বিষয়টা তারা ম্যান টু ম্যান ক্রিকেটের সাথে কিন্তু তাদের আলোচনা করার কথা ছিল। কোনো ক্রিকেটার হয়তো আর কোনোদিন বিশ্বকাপও খেলতে পারবেন না। এই বিশ্বকাপে যারা সুযোগ পেয়েছিলেন, একটা দুর্দান্ত একটা মানে সুযোগ তাদের সামনে ছিল। বিষয়টা হলো যে আপনি লড়াই করবেন, কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি দিন শেষে জিতবেন কিনা। আপনি শুধু কথার লড়াইয়ে জিতবেন, নাকি সত্যিকার অর্থেই আপনি বাস্তবের যে লড়াইটা থাকে সেই লড়াইয়ে জিতবেন। আমি মনে করি যে বাংলাদেশ এখানে যে ভুলটা করেছে ক্রিকেট বোর্ড, সেটি হলো যে তারা শুধুমাত্র কথার লড়াইয়ে জিততে চেয়েছিল, কিন্তু তারা দিন শেষে যে একটা ওয়ার জিততে হবে, সেই ওয়ারটা তারা জিততে পারেনি। তারা ব্যাটেল হেরেছে, কিন্তু এবং এই ব্যাটেলে তারা ছোট ছোট ব্যাটেলে জিতেছে কথাবার্তা বলে, কিন্তু দিন শেষে কিন্তু ওয়ারটা তারা হেরে গিয়েছে। এবং এই বিশ্বকাপ না খেলার দুঃখটা আমি মনে করি যে অনেক দিন রয়ে যাবে। এবং এই পুরো বিষয়টাতে বাংলাদেশ, আমি শুরুর দিন থেকে একটা বিষয় বলে আসছিলাম যে আপনি অবশ্যই ভারতের মাটিতে খেলাটা এই মুহূর্তে আমাদের জন্য কোনো মতেই নিরাপদ নয়, এবং কোনো মতেই এটা আপনি লজিক্যাল নয়। কিন্তু এই জিনিসটার জন্য আইসিসিকে বা অন্যান্য ক্রিকেট বোর্ডে যারা রয়েছে, তাদেরকে আপনি প্রতিপক্ষ বানানোর কোনো কিছু নেই, তাদের সমর্থন আদায় করতে হবে। আমি মনে করি যে সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভুল করেছে, এই ডিপ্লোমেসিতে তারা 100% পরাস্ত হয়েছে। কাসের ভাই, আরেকটা ব্যাপার হচ্ছে আইসিসির নিরপেক্ষতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। সেটা শুধুমাত্র বাংলাদেশের না, সেটা বিশ্ব ক্রিকেটের সাবেক কিংবদন্তি যারা, তারাও কথা বলছেন। এবং খালি চোখেই এটা বোঝা যায় যে আইসিসি আসলেই নিরপেক্ষ না। অ্যাজ এ গভর্নিং বডি তারা কি তাদের কি আরেকটু মানে এভাবে খোলাখুলি একদম নগ্ন হয়ে যাওয়ার ব্যাপারটাই কি হওয়া উচিত ছিল, নাকি তাদের আরেকটু আসলে রয়ে সয়ে কাজগুলো করা দরকার? দেখুন, আইসিসিতে এখন মানুষকে দেখানোর জন্য হলেও আইসিসিকে এখন বলা হয় যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আর না। কারণটা হলো যে আপনি আইসিসির পরিচালক, আপনি প্রেসিডেন্টকে, আইসিসির প্রেসিডেন্ট হলেন গিয়ে আপনার ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, অমিত শাহর ছেলে জয় শাহ। এবং আরেকটা বড় বিষয়টা হলো যে আইসিসির যে পরিচালনা বোর্ড রয়েছে, সেখানে আপনি দেখবেন যে ডিসিশন মেকিংয়ে যে 7টা স্তর রয়েছে আইসিসির, এই 7টা স্তরে কিন্তু সবগুলোতে কিন্তু আপনার ইন্ডিয়ান ওরিয়েন্টেড লোকজন বসে রয়েছেন, যারা কিন্তু ডিসিশনগুলো দেন।
সো এখান থেকে আপনি বাংলাদেশ এখান থেকে যে কোনোভাবে তাদের স্বার্থটা ভারতীয় স্বার্থ বাদ দিয়ে তাদের স্বার্থটা মানে হাসিল করে বা তাদের স্বার্থটা জিতিয়ে এখান থেকে ফিরে আসতে পারবে বা জিতে আসতে পারবে, ইটস ভেরি টাফ থিং। তো এই টাফ থিংয়ে যখন আমি মনে করি যে এই টাফ লড়াইটা যখন আপনি জিততে নামছেন বা লড়তে নামছেন, তখন আপনাকে কি করতে হবে যে আপনাকে অন্যান্য যে সাপোর্ট যারা রয়েছে তাদের সাপোর্টটা আদায় করতে হবে। কিন্তু সেই সাপোর্টগুলো বা সেই সমর্থনগুলো আদায় করার জন্য যে আপনার কূটনৈতিক চ্যানেলে এগোনোর একটা বিষয় ছিল, আমার কাছে মনে হচ্ছে না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই পর্যায়ে এগিয়েছিল। বিষয়টা তৈরি হয়েছে জানুয়ারির 3 তারিখ থেকে এবং সিদ্ধান্তটা এসেছে জানুয়ারির 22 তারিখে। এই যে মাঝখানে আপনি 17-18 দিন, এই 18 দিন আপনি কিন্তু এনাফ টাইম, আপনি অনেক সময় পেয়েছিলেন, কিন্তু আপনি এই এনাফ সময়ে আপনি কূটনৈতিক চ্যানেলে অথবা অন্যান্য বোর্ডের সঙ্গে কিভাবে আলাপ আলোচনা করেছেন বা তাদেরকে সন্তুষ্ট করতে পেরেছেন কিনা, বা আপনার দাবি যে লজিক্যাল ছিল সেটা আপনি প্রতিষ্ঠিত করতে পেরেছেন কিনা, এক্সেপ্ট পাকিস্তান ছাড়া অন্য কারো কাছে কিন্তু আপনি সেটা প্রমাণ করতে পারেননি বা প্রতিষ্ঠিত করতে পারেননি। তো আমি মনে করি যে এটা ক্রিকেট বোর্ডের অনেক বড় একটা ব্যর্থতা, এবং এই ব্যর্থতা নিয়ে তারা সামনে শিক্ষা নিয়ে সামনে এগোবে, যে সামনের লড়াইয়ে যদি আমাকে এরকমভাবে জিততে হয় তাহলে শুধুমাত্র কথার লড়াইয়ে বিপ্লবী হলে চলবে না। আপনি ডাক দিলেই যে কোনো সমস্যা তৈরি হলে যে আপনি এই রাজুতে আয় অথবা এই শাহবাগ আন্দোলন করো, আপনি কখনোই কিন্তু এরকমভাবে সমাধান করা সম্ভব না। আপনাকে কূটনৈতিক চ্যানেলের সমস্যা কূটনৈতিক চ্যানেলে কিন্তু সমাধানটুকু করতে হবে। শুধুমাত্র কথার লড়াইয়ে জিতে আপনি কখনোই এরকমভাবে জিততে পারবেন না। সেই শিক্ষাটা বাংলাদেশ এখান থেকে নিয়েছে এবং অনেক বড় একটা, আমি মনে করি যে মূল্য দিয়ে কিন্তু এই শিক্ষাটা নিয়েছে। কাছের ভাই, আমরা বলছিলাম যে এই যে বাংলাদেশ বিশ্বকাপটা খেলতে পারলো না, আপনি বলছিলেন যে অনেক বড় ক্ষতি হয়ে গেল। আসলে এই ক্ষতির পরিমাণটা কেমন, এটা একটা ব্যাপার। অনেকেই বলছেন যে দেশের ক্রিকেট একেবারে শেষ, হ্যাঁ ক্রিকেট ধ্বংস হয়ে গেছে। আসলে কি দেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাচ্ছে কিনা? না, আমি মনে করি না সেটা। আপনি দেশের একটা বিশ্বকাপ না খেললে দেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত অবশ্যই হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি ধ্বংসের মুখে পড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট আর উঠে দাঁড়াতে পারবে না, বাংলাদেশ ক্রিকেট শেষ, আমাদের আর কোনো সুযোগ নেই, আই ডোন্ট বিলিভ ইট। আমার কাছে মনে হচ্ছে না এই ধরনের কোনো ঘটনা ঘটবে বা এই ধরনের কোনো কিছু রয়েছে, বাট চ্যালেঞ্জটুকু বাড়বে। আমি জিনিসটাকে এভাবে নিতে চাই যে আপনি এখন এর পরবর্তীতে যে দ্বিপাক্ষিক সিরিজ বাংলাদেশের সঙ্গে রয়েছে, সেই দ্বিপাক্ষিক সিরিজগুলো বাংলাদেশ যেন নির্ভেজালভাবে করতে পারে। এক্সেপ্ট ভারত আসবে না, আপনাকে বাস্তবতাটা মানতেই হবে যে ভারত এই মুহূর্তে সেপ্টেম্বরে যেটা আসার কথা ছিল, আমি জানি না পলিটিক্যাল গভর্নমেন্ট যখন আসবে তখন তাদের সাথে ভারতের সম্পর্কটা কী হবে, এবং সেই সম্পর্কের পরিপ্রেক্ষিতে হয়তো ভারত আসতে পারে, সেটা পরের বিষয়। কিন্তু এখন আপনাকে দেখতে হবে যে আমাদের এরপরে যে দ্বিপাক্ষিক সিরিজ যাদের সাথে রয়েছে, আপনি নিউজিল্যান্ড রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, তারা যেন বাংলাদেশে আসতে এবং তাদের দেশে বাংলাদেশ যেন যায়, এই বিষয়টা যেন কোনো ধরনের বাধাগ্রস্ত না হয়, এবং সেই চ্যালেঞ্জ এখানে কি আইসিসির বাধা দেওয়ার সুযোগ আছে, বা ওই বোর্ডগুলোকে কনভিন্স করার বা ওই বোর্ডগুলোকে কিছু বলার যে মানে বাংলাদেশকে যেন ইনভাইট না করে, এই ধরনের কোনো কিছু হওয়ার সুযোগ আছে? সিম্পল ইকুয়েশন, আইসিসি ইজ ডাইরেক্টেড বাই ইন্ডিয়া। সো ভারত যদি চায় তাহলে কিন্তু তারা করতেই পারে, এবং সেই ধরনের সমস্যা যে আসবে সেটাও আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিন্তাটুকু করতে হবে, এবং ওই বোর্ড টু বোর্ড আলোচনাটুকু করতে হবে, এবং তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা সেরকমভাবে রাখতে হবে যাতে এই একটা বিষয়টা যেটা ঘটেছে এটার সাথে আমাদের সাথে দ্বিপাক্ষিক সিরিজের কোনো জটিলতা যেন না পড়ে, এই চ্যালেঞ্জটুকু তাদেরকে নিতে হবে। ক্রিকেট বোর্ডের কর্মকর্তা যারা রয়েছেন তারা এত যে কথাবার্তা বলেন, এত পক করেন, এটা না করে তাদের উচিত এই জিনিসগুলি এখন আপনার ফাইনালাইজ করা এবং এই জিনিসগুলি আপনাকে চূড়ান্ত করা এবং নিশ্চিত করা। তাহলে দেখবেন যে পরবর্তীতে কি কি সমস্যা আসতে যাচ্ছে সেটা যদি আপনি আগে থেকে একটু ডায়াগনোসিস করে ফেলেন এবং সেটা কিভাবে সমাধান করা যায় সেটা যদি চিন্তা আপনি করেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে সমস্যার সমাধান করাটা একটু ইজি হয়ে থাকে। সো চ্যালেঞ্জটুকু বাংলাদেশ দলের সামনে রয়েছে, কিন্তু এই বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যাবে, অন্তত আমি সেটা বিশ্বাস করি না। বেশি দূর যাব না, ছোট একটা উদাহরণ দিই, সেটি হলো যে আপনি ওয়েস্ট ইন্ডিজ দুবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল, ওয়ানডে বিশ্বকাপ যারা চ্যাম্পিয়ন হয়েছিল, 2023 বিশ্বকাপ তারা কিন্তু খেলতে পারেনি। তাদের ক্রিকেট কি ধ্বংস হয়ে গিয়েছে? ওয়েল, আপনি হয়তো বলবেন যে তারা তো বয়কট করেনি, কিন্তু তারা তো সেই বিশ্বকাপও খেলেনি। আপনি এভাবেই এই বিশ্বকাপটাকে বাংলাদেশের হিসাবে চিন্তা করেন। বিষয়টা হলো যে এই সমস্যার কারণে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রিকেটে কূটনৈতিক যে ক্রিকেট যে ডিপ্লোমেসি রয়েছে, সেই ক্রিকেট ডিপ্লোমেসিতে আমাদেরকে এখন জিততে হবে, এবং সেই ক্রিকেট ডিপ্লোমেসি যদি আপনি ভালো মতো না করতে পারেন তাহলে আপনার সামনে সেই সমস্যাটুকু বাড়বে। সো আপনার সামনে কিভাবে সমস্যার সমাধান করতে হবে সেটা আপনার জানা রয়েছে, এবং সেভাবেই আপনাকে এখন এগোতে হবে। কিন্তু সেটার জন্য যে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেই এগোতে হবে তা কিন্তু না, সাপোর্টটা চারিদিক থেকে লাগবে, ইভেন আপনি মিডিয়ার কাছ থেকেও লাগবে, আপনি মিডিয়ার সমর্থনটুকু আপনার লাগবে। তো সব কিছু মিলে সেখানে যদি চারিদিক থেকে সেই সমর্থনটুকু এবং সেভাবে যদি কাজ করা যেতে পারে, তাহলে আমার কাছে মনে হচ্ছে না যে বড় কোনো ধরনের জটিলতার মধ্যে বাংলাদেশ পড়বে, শুধুমাত্র আর্থিক ক্ষতি এবং ওই র্যাঙ্কিংয়ে পিছিয়ে যাওয়া ছাড়াটা।
তবে চ্যালেঞ্জটুকু অবশ্যই রয়েছে বাংলাদেশ দলের সামনে, এবং সেই সঙ্গে মনে রাখতে হবে যে সামনের সময়টুকুতে যে জটিলতায় বাংলাদেশ এখন পড়েছিল এবারের এই বিশ্বকাপকে কেন্দ্র করে, সেরকম কোনো বিষয় যেন না আসে, এবং সেটা যদি আসে তাহলে সেটা যেন বিশ্বকাপের সূচি ঘোষণা হওয়ার পর যেন আমি ঘোষণাটুকু না দেই, সেটা যেন আমি আরেকটু আগে থেকে জানাতে পারি যে আমি ওখানে খেলতে গিয়ে খুব একটা সিকিউর ফিল করছি না। এক্স্যাক্টলি, আমরা আশা করব কায়সার ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ঘটনাটা থেকে শিক্ষা নেবে এবং ক্রিকেটকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই কাজটুকু তারা করবে এবং ভাববে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। এখন শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.এখন.tv, এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, ইউটিউবে এখন টিভি দেখুন youtube.com/c/এখন tv।